নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক প্রবোধ কুমার সান্যালের লেখা গল্প মর্ম কামনা। তাহলে শুরু করি। গল্পের নাম মর্ম কামনা। গৃহস্থ ঘরে ছোটোখাটো ব্যাপার এমন ঘটেই থাকে। সংসার করতে গেলে এত সব খুঁটিনাটির দিকে নজর দিলে কি আর শান্তি থাকে? তোমরা যেন কি বাছা, 3 ঘর ভাড়াটে রয়েছে পাশে, ঘরের বউয়ের নিন্দে শাঁখ বাজিয়ে না বললে আর তোমাদের চলে না? ছাদ থেকে গলা বাড়িয়ে যিনি হক কথা শোনালেন তিনিও ভাড়াটে, অনেক দিনের পুরনো এবং মুরব্বিয়ানার জোরে ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। নিচে তখনও চেঁচামেচির বিরাম নেই। একজনকে কেন্দ্র করে কতকগুলি মেয়ে পুরুষের বিকৃত সংকীর্ণ মনোভাবের অজস্র বর্ষণ চলছিল। ননদের গলার আওয়াজটি বেশি চড়ে। বলল, নিন্দে শুনে শুনে বউয়ের 3 অঙ্গ ক্ষয়ে গেল, তা বলে ঘরের বউ চুরি করে খাবে গা? তুমি কি বলো পাঁচুরমা? পাঁচুরমা বলল, তাই কি আর বলি বাছা, তা বলি নে। ছোট মেয়ে সারাদিন চোরকির মতন ঘোরে, মুখে জলটুকু নেই। না বলে মিছরি 1 ডালা যদি গালে দিয়েই থাকে, তাতে আর এমন কি মহাভারত অশুদ্ধ? গড়গড় করে ননদ বলে উঠল, পোকা পড়বে, মুখ খসে যাবে। চুরি করে যে খায় তার, ওকালতি যে করে তারও। রাগের মুখে বাকি কথাটাও ভুলল না। বলল, রাঙামূলো, রূপের অঙ্কারে পা পড়ে না, রূপ কি আর থাকবে গা? ছাদের আলসে থেকে সরে যাবার সময় পাঁচুরমা বলে গেল, ননদের চোখে ভাজের রূপ চক্ষুশূল, এ বাছা চিরকেলে কথা। ননদ আবার চেঁচিয়ে উঠল, আচ্ছা হয়েছে গো হয়েছে, বলে পর লাগে না পরে। নিজের চরকার তুমি তেল দাও গে, আমাদের ছাগল আমরা ন্যাজে কাটবো, তুমি যাও। বাঁদিকে কাঠের বেড়ার ফুটো দিয়ে আরেকটি তরুণী এতক্ষণ এদের কলহ শুনছিল। ছাগলের নাম শুনেই সে খিলখিল করে হেসে লুটোপুটি খেয়ে নিজের ঘরে চলে গেল। মেয়েটি আইন কলেজের একটি ছাত্রের স্ত্রী, নব্যবিবাহিতা। স্বামী স্ত্রীতে 2টি ঘর ভাড়া করে আছে। যুবকটি আইনও পড়ে, অধ্যাপনাও করে। তার রূপের অহংকার থাকলে বেমানান হতো না। বছর 22 বয়সের বউটি এতক্ষণ সিঁড়ির পাশে দাঁড়িয়ে নিজের সম্বন্ধে এই জঘন্য কলহ শুনছিল। জঘন্য বটে, কিন্তু মিথ্যা নয়। হাতের মুঠায় 8খানা মিছরির খণ্ড তখনও রয়েছে। ক্রোধান্বিত তীব্র দৃষ্টিতে সে নিঃশব্দে সেই দিকে তাকিয়েছিল। মুখখানি যেন ঠিক উদয়াস্তের সোনালি মেঘ, যেমনই ভাষা ভাষা তেমনি আরক্ত। সিঁড়ি দিয়ে ননদ উঠছিল। বলল, দাঁড়িয়ে রইলি যে? বউ বলল, খুশি, তোমার কি? আম্মর মুখ দেখো রাক্ষসীর, বলি মাছ করতে হবে না? বউ নেমে যাচ্ছিল। খপ করে তার গায়ের আঁচলটা ধরে প্রবীণা ননদ বলল, বল, তোকে বলতেই হবে, চুরি করে খেয়েছিস কিনা বল। আঁচলটা ছাড়িয়ে নিয়ে মিছরির ডেলাটা পায়ের কাছে ফেলে দিয়ে বউ বলে গেল, খেয়েছি, বেশ করেছি, তোমার বরের পয়সায় তো খাইনি। আবহাওয়াটাই মন্দ। দিনরাত এই অন্ধকার খুপড়িতে থাকা, বাইরের আলো হাওয়ার চলাচল নেই। এর ওপর নিন্দা, কলহ ও কুসংস্কারের গ্লানিতে অবরুদ্ধ বাতাস মাঝে মাঝে পঙ্কিল হয়ে ওঠে। অতি বৃদ্ধা শাশুড়ি চোখে দেখতে পায় না, কিন্তু কান দুটো তার ভারী তীক্ষ্ণ। মুখখানা আবার তীক্ষ্ণতর। বলে, মরুক, অমন বউ নিপাত যায়, হে ভগবান। কিন্তু বউয়ের সেবা নইলে তার দিন চলা ভার। ভাই বোন দুজনেই 50-এর কোঠায়, দুজনেই এক জাতের। বোন কাঁদো কাঁদো হয়ে বলে, দেখলে দাদা, তোমার এক রত্তি বউয়ের রকম দেখলে? দাদা বলে,
হলো কি কাত্যায়নী? কাত্যায়নী চোখে কাপড় ঘষে বলে, বিধবা বলে বাণী বউ যখন তখন আমায় খোঁটা দেয়। এমন করলে কোথায় যাই বলো তো? আরক্ত চোখে চেয়ে দাদা বলে, মুড়ো ঝাঁটা দিয়ে হারামজাদির মুখখানা ভেঙে দিতে পারিস নে? মারধর অনেকদিন না খেয়ে ভারী তেল হয়েছে, বুঝলি কাতু? কাত্যায়নী বলে, কি জানি দাদা, তোমার দ্বিতীয় পক্ষের বউ। গলা উঁচিয়ে দাদা বলে, তা বলে আমি কাউকে রেয়াত করি নে। ভালো মানুষের মতো থাকো বাপের ঠাকুর, নইলে আমি। তারপর যা বলে তা অন্তত সহোদর বোনের কাছে স্ত্রীর সম্বন্ধে বলা চলে না। জাত কারবারি, তিসি আর সর্ষে পিষে তেল বার করে। সারা জীবন জেনেছে শুধু পেষণ। মানুষকে নিষ্পেষণ করতেও তার এতটুকু বাধে না। তাছাড়া লোককে টাকা ধার দিয়ে সুদও খাটায়, তেজারতি। প্রথম পক্ষের 3টে ছেলে মেয়ে। একটা ছেলে দুশ্চরিত্র, আর একটা থিয়েটার করে বেড়ায়। মেয়েটা আজও বেঁচে আছে বটে, কিন্তু তার ইতিহাস বলতে গেলে লজ্জায় অপমানে কণ্টকিত হতে হয়। তা হোক, এতে বাপের কোনো দুঃখ নেই। বলে, যাক গে যাক, বয়ে গেল, খাওয়াবো কদিন, চড়ে ভরে খাকগে যেখানে খুশি। বাপ বলে তো আর মাথা বিক্রি করিনি। কথা শুনে অবাক হওয়া বিনার অভ্যাস হয়ে গেছে। প্রতিদিনের ছোটোখাটো নীচতা, স্বার্থ, অন্যায়, স্বার্থপরতা, কুশ্রী, হীনতা একেবারে যেন তার রক্তের সঙ্গে মিশে গিয়ে মন ও মস্তিষ্ক পঙ্গু করে ফেলেছে। স্বামী স্ত্রীর সম্বন্ধটিও তথৈবচ। কি একটা ভয়ানক কারণে ক্রোধোন্মত্ত স্বামী সেদিন ঘরের মধ্যে গর্জন করছিল। কাত্যায়নী কাছে বসে বিনিয়ে বিনিয়ে এতক্ষণ কি বলছিল কে জানে। কেষ্টকান্ত স্বামীর নাম। গলা বাড়িয়ে সকলকে শুনিয়ে হুঙ্কার করে বলল, ডাক দেখি, গুখেগোর বেটিকে ডাক, একবার ওপরে আসতে বল। বাপের নাম যদি ওর না ভুলিয়ে দিই তো আমার নাম। হারামজাদি ভাই বোনের নামে এমনি করে, ছি ছি। কিন্তু ডাকতে হলো না। পায়ের শব্দ করতে করতে বিনা ওপরেই উঠে আসছিল, কিন্তু উঁকি মেরে তাকে দেখেই কি একটা কাজের ছুতো করে কাত্যায়নী চট করে ঘরের বার হয়ে এলো। বলল, যাই, এখনো আহ্নিক করা হয়নি। সিঁড়ির সংকীর্ণ পথে পরস্পরের গা ঘেঁষা হতেই বিনা বলল, ভাইয়ের কানে এতক্ষণ আমার নামে বুঝি বীজমন্তর দেওয়া হচ্ছিল? কটমট করে তার দিকে একবার তাকিয়ে কাত্যায়নী নিচে নেমে গেল। কেষ্টকান্তর গর্জন একটু কমলেও বিষ মরেনি। ঘরের মধ্যে ঢুকে অন্যদিকে চেয়ে বিনা বলল, কেন ডাকা হচ্ছে শুনি? ঘাড় ফিরিয়ে কেষ্টকান্ত তার আপাদমস্তক একবার ভালো করে দেখল। পরে উচ্চ কণ্ঠে বলল, কেন জানো না? না। কিন্তু তার এই ঘাড় দুলিয়ে না বলার সঙ্গে সঙ্গেই যেন একটা বিপ্লব ঘটে গেল। ঘটল কেষ্টকান্তর মুখে চোখে। মুখের সেই কদর্য ভঙ্গি আর চাহনির রুক্ষ কর্কশতার পরিবর্তে যেন একটা লুব্ধ ও আবিষ্ট দৃষ্টি ফুটে উঠল। বিনার পরিপূর্ণ ও নিটোল দেহখানির প্রতি অলক্ষ্যে আর একবার দেখে নিয়ে সে বলল, আমার মুখের দিকে চেয়ে কথা বলতে বুঝি তোমার ঘেন্না হয়? দুষ্টু কোথাকার। বিনা কোনোদিনই এসব কথার উত্তর দেয় না। একটুখানি গলা নামিয়ে একটু হেসে কেষ্টকান্ত বলল, তুমি আমার কাছে এসে দাঁড়ালেই তোমার ওপর আমার সব রাগ পড়ে যায়। কাতুর সঙ্গে রোজ রোজ এমন ঝগড়া হয় কেন? জানি না কো, এসব শোনবার সময় আমার নেই। কথা বলতে গিয়েও মেয়েটির সর্বাঙ্গ যেন তরঙ্গ খেলে যায়। যাবার পথটা একটুখানি আড়াল করে দাঁড়িয়ে কেষ্টকান্ত বলল, রাগলেই তোমাকে যেন বেশি ভালো দেখায়, কেন বলো তো? বলতে বলতেই জানোয়ারের মতো ক্ষুধাতুর দাঁত বার করে সে হাসতে লাগল।
কিন্তু তার এই জঘন্য তোষামোদের অর্থ বীণার অপরিচিত নয়। তীব্র দৃষ্টিতে তার দিকে একবার তাকিয়ে সে বেরিয়ে আসছিল। ও কি, ছাড়ো, ঢং করবার সময় এ নয়। নিজেকে ছাড়িয়ে নিয়ে সে তাড়াতাড়ি চলে গেল। বন্ধুত্বটা এক পক্ষ থেকেই যেন জমে ওঠে বেশি, এবং ছাদে না উঠলে আর দেখাশুনোই হয় না। ঘুলঘুলির ফাঁকে মুখ বাড়িয়ে চিত্রা বলে, একদিকে চেয়ে অমন করে দাঁড়িয়ে থাকো কেন ভাই? বীণা তার মুখের দিকে তাকায়, কিন্তু কোনো উত্তর দেয় না। সারাদিনের বোঝা বয়ে অবকাশের সময়টিতে বন্ধুত্বে আর রুচি থাকে না। একটুখানি ক্লান্ত হাসি হাসবার চেষ্টা করে বলে, এমনি। চিত্রার পরনে একখানি নতুন শৌখিন শাড়ি, গায়ে জরির কাজ করা গরদের ব্লাউজ, কানে হীরের দুল দুটি এই অবেলার আলোয় ঝকঝক করছে। হাতে হাল ফ্যাশনের দুগাছি চিকচিকে সোনার চুড়ি, মুখের ওপর লাল রোদের আভা খেলছে, সমবয়সী। চিত্রা বলে, সবই ভাই শুনতে পাই, এমন শ্বশুরবাড়ি কোথাও দেখিনি। কিন্তু সবটাই যে শ্বশুরবাড়ির দোষ নয় এ কথাও চিত্রা জানে। এ মেয়েটি যে চুরি করে, মিথ্যা ও অভব্য কথা বলে, গুরুজনকে অশ্রদ্ধা করে, এ সমস্ত চিত্রার অবিদিত নয়। কিন্তু সমবয়সের বন্ধুত্ব কোনো বাধার অপেক্ষা রাখে না। বলে, দোষ সকলেরই আছে, কিন্তু তাই জন্যে না ভাই, আমার কিছু বলা উচিত নয়। বনহরিণীর মতো চিত্রা একদিকে ছুটে পালায়। তার সেই লীলায়িত গতিভঙ্গির দিকে চুপ করে তাকিয়ে বীণা কী ভাবে কে জানে। মেয়েটি প্রতি কথায় যেন একটি সুগন্ধের আভাস দিয়ে যায়। তার সেই সুসজ্জিত ঘরখানির দিকে বীণা তাকিয়ে থাকে। ঘরের মধ্যে কয়েকখানি সুদৃশ্য ছবি, দুটি মেহগনি কাঠের ঝকঝকে দেরাজ, প্রসাধনের টেবিল সংলগ্ন বড় একখানি আয়না, বিছানাগুলি ধবধবে পরিষ্কার, সুশৃঙ্খল অন্যান্য কতকগুলি গৃহসজ্জা যেন সুনিবিড় মমতার মতো ঘরখানিকে ঘিরে রয়েছে। দুটি জীবনের ছন্দকে আশ্রয় করে একটি অপূর্ব ভাবব্যঞ্জনা ঘরখানির মধ্যে আত্মপ্রকাশ করেছে। কাঙালের মতো সেই দিকে চেয়ে চেয়ে কোন এক সময় বীণার চোখ দুটো যেন হিংসায় জর্জরিত হয়ে ওঠে। বুকের ভিতর থেকে যেন একটা প্রচণ্ড আত্মদাহী অকারণ দীর্ঘশ্বাস সুকঠিন জ্বালা নিয়ে বেরিয়ে আসে। দিনের আলো তখন আর থাকে না। চিত্রার যুবক স্বামীটি সারা শব্দ করে ওপরে উঠে আসে। সুন্দর যুবকটির চোখে মুখে যেমন তারুণ্য, তেমনি যৌবনের পুলকোচ্ছ্বাস। অকারণে হো হো করে হাসে, প্রচুর কথাবার্তা বলে, নিজেই হারমোনিয়াম টেনে নিয়ে লোককে গান শোনায়, পর্যাপ্ত পরিমাণে আহার করে, অপরিমিত পরিশ্রম করতে পারে এবং নিজেদের স্বাচ্ছন্দ্যের জন্য যথেষ্ট অর্থব্যয় করতে দ্বিধা করে না। এমনভাবে আর দাঁড়িয়ে থাকা উচিত নয় ভেবে বীণা চলে যাবার চেষ্টা করে, কিন্তু যেতে পারে না। দাঁড়িয়ে তাকে থাকতেই হয়। দেখে, সারাদিন বাদে স্বামীটি ফিরে এসে চিত্রাকে কাছে টেনে নিয়ে একটু আদর করে, তার দেহ এবং রূপসজ্জার প্রতি তাকিয়ে বেশ সরস প্রশংসা করে। দেয়ালে টাঙানো কোন এক বিদেশি শিল্পীর আঁকা একখানি চিত্রের সঙ্গে চিত্রার তুলনা করে, তাকে রাগায়, প্রতিদিনের মতো বেড়াতে যাবার লোভ দেখিয়ে স্ত্রীর কাছে আবার একটু তিরস্কারও শুনে নেয়। ছোটোখাটো দৃশ্য, কিন্তু সব জড়িয়ে এ যে কতখানি তার হয় তার সীমা নেই। কি যেন একটা ভয়ানক হৃদয়াবেগে বীণার গলা বুজে আসে। খানিক পরে স্বামীটি বাইরে যায়, মুখ হাত ধুয়ে আসে। চিত্রা খাবার এনে সযত্নে খাওয়ায়। পরে বারান্দার ধারে বসে প্রতিদিনের মতোই অবসান দিনের পাণ্ডুর আভাসের দিকে চেয়ে চেয়ে দুটিতে কি যেন প্রার্থনা করে। দুজনের মুখেই স্তব গানের মৃদু গুঞ্জন শোনা যায়।
আকাশে তখন প্রথম সন্ধ্যা তারাটি ঝকঝক করে। এতক্ষণে বীণার সেই ঈর্ষা জর্জর দুটি চোখে হু হু করে জল এসে পড়ে। অন্ধ দৃষ্টিতে হাতড়াতে হাতড়াতে তখন সে নিচে নেমে আসে বটে, কিন্তু ভালো লাগে না। গোধূলি মলিন মুমূর্ষু আকাশের দিকে চেয়ে ভাবে, ওদের ওই প্রার্থনা কার কাছে চলেছে? অনেক রকমের সে ভাববার চেষ্টা করে, কিন্তু তার সেই চিন্তারই ফাঁকে ফাঁকে যুবকটির উচ্চ হাসি আর অসংলগ্ন কথাগুলি ধারালো কাঁটার মতো তার ভিতরে গিয়ে বিঁধতে থাকে। দোকান থেকে দুপুরবেলা ফিরে এসে কেষ্টকান্ত হিসাব নিকাশ করছিল। দিনে রাতে বার কয়েক তহবিল না মিলিয়ে দেখলে তার ঘুম হয় না। জমা খরচের খাতার সঙ্গে তহবিলের সামঞ্জস্য না দেখতে পেয়ে হঠাৎ তার সব গোলমাল হয়ে গেল। পাশের ঘরে বসে কাত্যায়নী তখন তার শখের বানেশ্বর শিবলিঙ্গের সেবায় ব্যস্ত ছিল। হঠাৎ ভাইয়ের অস্বাভাবিক গলার আওয়াজ শুনে বলে উঠল, কি হলো কি দাদা? দাদা বলল, শিগগির আয়, সর্বনাশ। কাত্যায়নী ছুটে এসে দেখল উন্মাদ হয়ে যেতে কেষ্টকান্তর আর বিলম্ব নেই। পরনের কাপড় চোপড়ের অবস্থার দিকে আর চেয়ে থাকা চলে না। বিকৃত কণ্ঠে কেষ্টকান্ত বলল, তবিল চুরি হয়ে গেছে কাতু, কে করলে? ও এই কথা, আমি বলি কি না কি, কে করলে? কে করলে? তুমি কি ন্যাকা? পরে ঠোঁট উল্টে একটু হেসে কাত্যায়নী পুনরায় বলল, বোধহয় আমিই করেছি দাদা। ইঙ্গিতটা বুঝতে পেরে কেষ্টকান্ত এক মুহূর্ত চুপ করে থেকে বলল, কিন্তু বউ তো কোনোদিন টাকা চুরি করেনি কাতু। মুখ ঝামটা দিয়ে অকস্মাৎ কাত্যায়নী বলে উঠল, তবে আমিই করেছি, এই তো তোমার বিশ্বাস? তা আমায় জেলে দিও। ফরফর করে সে আবার নিজের ঘরে গিয়ে ঢুকল। বাড়িতে সেদিন একটা মহা হইচই পড়ে গেল। ঘর থেকে ছুটে বেরিয়ে এসে কেষ্টকান্ত বলল, সত্যি বলছিস কাতু, বউ নিয়েছে? কাত্যায়নী বলল, আর কি শিব ছুঁয়ে বলবো দাদা, মরণ হলেই বাঁচি। ততক্ষণে কেষ্টকান্ত সিঁড়ি দিয়ে নেমে এসেছে। বীণা তখন অকর্মণ্য শাশুড়ির মুখে ভাতের গ্রাস তুলে দিচ্ছিল। আর কোনো কথা নয়, কেষ্টকান্ত এসেই তার চুলের মুঠি ধরে হিঁচড়ে দাঁড় করিয়ে বলল, ওপরে আয়। কেন? কি? আহ, ছাড়ো, লাগছে বাবারে। স্বামী ততক্ষণে টানতে টানতে ওপরে তুলে এনেছে। ঘরের ভিতর ঢুকিয়ে দরজা বন্ধ করে বলল, টাকা চুরি করেছিস কেন? বাঘের মতো তখন কেষ্টকান্তর চোখ দুটো জ্বলছে। অবাক হয়ে বীণা বলল, টাকা আমি নিয়েছি? সে কি? ঠাস করে গালে একটা চড় মেরে কেষ্টকান্ত বলল, আবার মিথ্যে কথা, হারামজাদি ছেনাল, টাকা বার করে দে, নইলে খুন করব। এক চড়েতেই চোখে জল এসেছিল। বীণা বলল, মাইরি, আমি নিইনি, তোমার দিব্যি করে বলছি, আমি কোনো দিন। আবার চড়, চড়ের পর চাপড়, তদুপরি কিল এবং পুরুষোচিত ঘুষি। বীণা চিৎকার করে উঠল। কিন্তু 22 বছরের যুবতীকে কাবু করতে হলে, হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। সেই আদিমকাল থেকে পুরুষের কাছে নারী জাতি যে সম্মান চিহ্ন পেয়ে এসেছে, পদাঘাত। পদাঘাতের পরেই পতন, কিন্তু মূর্ছা নয়। চিৎকার করবার শক্তিও আর নেই। পেটে যে ব্যথা ধরেছে, তা ধরুক, গলার আওয়াজ এখনও আছে। মাটিতে লুটিয়ে পড়ে অবরুদ্ধ কণ্ঠে বীণা বলল, বড্ড লেগেছে। ও আর না, তোমার দিব্যি করে বলছি, আমি চুরি করিনি, এই তোমার পা ছুঁয়ে। হাত বাড়িয়ে সে কেষ্টকান্তর একটা পা জড়িয়ে ধরে আবার বলল, নিলে এতক্ষণ আমি ফেরত দিতাম, সত্যি বলছি তোমাকে। দরজা ঠেলে সবেগে কাত্যায়নীর প্রবেশ। বলল, নিসনি? এত মার খেয়ে ফের মিথ্যে কথা? ছেলে যদি তোর থাকতো তবে তার মাথায় হাত দিয়ে দিব্যি করাতাম। টাকা নিয়ে ভাইয়ের হাত দিয়ে তুই বাপের বাড়ি পাঠাসনি?
চল দেখি আমার বানেশ্বর ছুঁয়ে বলবি। চলো। আস্তে আস্তে বীণা উঠে এ ঘরে এলো। ক্লান্ত হয়ে কেষ্টকান্ত তখন দরজার কাছে বসে পড়েছে। সিংহাসনের ওপর থেকে শিবলিঙ্গটি হঠাৎ হাতে করে তুলে এনে বীণা সজল চোখে বলল, নি 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 নি, চুরি আমি করিনি, হলো। তারপর শিবটি যথাস্থানে ছুঁড়ে দিয়ে ননদের দিকে একবার চেয়ে কি যেন বলতে গেল, কিন্তু অশ্রুতে তার চোখ দুটি তখন অন্ধকার হয়ে এসেছে। তাড়াতাড়ি মুখ ফিরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ভাই বোনেই যেন এতক্ষণ মূর্ছা গিয়েছিল। ঘোর কাটবার পর কাত্যায়নী বলল, কালকেই আমার দেওরের কাছে আমায় পাঠিয়ে দিও দাদা। দাদা শুধু বলল, এতদিন যাব যাব করছিলে, এবার সত্যিই যেও ভাই। চিত্রা সবই শুনতে পেয়েছিল। পাছে মুখোমুখি হলে বীণা লজ্জিত হয়, এজন্যে সুমুখে আসতে সে নিজেই লজ্জাবোধ করছিল। ছাদের পাঁচিলের কাছেই বীণা দাঁড়িয়েছিল। চিত্রাকে ডেকে বলল, শোনো না, 2-3 দিন দেখিনি যে। কাছে এসে ওপাশে দাঁড়িয়ে চিত্রা বলল, ওর ছুটি ছিল কি না তাই জন্যে ভাই সময় পাই না। ও আচ্ছা, একটা কথা তোমায় বলছিলাম। একটু হেসে চিত্রা বলল, বলো না ভাই। বীণা বলল, সেদিন তুমি চমৎকার শাড়িখানি পরেছিলে, ব্লাউজটিও তেমনি। তোমার কানের ওই দুল দুটোর অনেক দাম না? চিত্রা বলল, খুব বেশি নয়। আচ্ছা, যে এসেন্সটা মেখেছিলে সেটা গোলাপের বোধ হয়, না রজনীগন্ধার? ভালো পাউডার আর পমেটমও তুমি মাখো না? চিত্রা কি একটা হাসির কথা বলতে যাচ্ছিল, কিন্তু রসিকতা করা উচিত হবে না ভেবে চুপ করে গেল। তাই বলছিলাম, আচ্ছা ওইগুলো আমায় আনিয়ে দিতে পারো ভাই? কি? ওই রকম শাড়ি, ব্লাউজ আর দুল। আর সেদিন মুখে তুমি যা যা মেখেছিলে। এই নাও ভাই, তোমার স্বামী যেন দয়া করে এনে দেন। বলেই সেই আসন্ন সন্ধ্যার অন্ধকারে খান কয়েক টাকার নোট চিত্রার হাতে গুঁজে দিয়েই বীণা তাড়াতাড়ি নিচে নেমে এলো। এমনভাবে হাঁপাচ্ছিল যেন সে অতিরিক্ত পরিশ্রম করেছে। পরদিন ঠিক সেই সময়টিতে দুজনে আবার দেখা। চিত্রা একটু হেসে বলল, তোমার ফর্দ মতোই সবগুলি এসেছে ভাই, কিছুই ত্রুটি হয়নি। বলে খবরের কাগজের একটা বাঁধা মোড়ক সে বীণার হাতে তুলে দিল। চিত্রার স্বামীটি বোধহয় বেরোচ্ছিল। হঠাৎ চোখাচোখি হতেই মৃদু হেসে ছোট একটি নমস্কার জানিয়ে বলল, এবার যখন যা দরকার হবে বলে পাঠাবেন, এনে দেব। চিত্রা বলল, আর কি, এবার থেকে তাহলে। বলে হাসতে হাসতে সে ছুটে পালালো। মোড়কটা হাতে নিয়ে বীণাও নিচে নেমে এলো। ঘরের মধ্যে বসে আলোটা জেলে সে মোড়কটা খুলে দেখতে দেখতে চমকে উঠল। শাড়ির একটা ভাঁজের মধ্যে সেই নোট কখানা আবার ফিরে এসেছে। এ কথা কাউকে বলবার নয়। ফেরত দেওয়ার পথটুকু ধরে কত বড় অনুগ্রহ যে আজ এসেছে তার আর সীমা নেই। দয়াও যেমন, নির্দয়তাও তেমনি। ঘৃণা ও করুণা, অবহেলা ও যত্ন যেন এর মধ্যে জড়িয়ে আছে। এ কি বন্ধুত্বের পুরস্কার না করুণার দান? মনে পড়ে গেল যুবকটির সস্নেহ মৃদু হাসি, চোখ দুটির সরলতা, কথা বলবার অপূর্ব ভঙ্গি, সমস্ত মিলে তার জর্জরিত বুকের মধ্যে ধারালো ছুরির মতো কাটতে লাগল। তার ভদ্রতা, মহত্ব এবং বিনয় যেন অপাত্রে পড়ে বিষাক্ত হয়ে উঠেছে। রাগে এবং ঘৃণায় সে বসে বসে কাঁপতে লাগল। ভগবানের প্রতি শয়তানের যেমন ক্ষুব্ধ আক্রোশ। রাতের বেলা পাশে শুয়ে কেষ্টকান্ত বলল, কেন খামোকা চোখের জল ফেলছ?
হঠাৎ বিনার মাথায় যেন ভূত চেপে গেল। চোখ মুছে উঠে বসে বলল, কেন, তা তুমি কি জানবে? কোন খবরটা রাখো শুনি। কি হলো কি? কিছুই না। আমাকে লোকে যদি অপমান করে তাতে তোমার আর কি? অপমান? কে করলে? কাতু তো চলে গেছে। কাতু ছাড়া কি পৃথিবীতে অপমান করার লোক নাই? কেষ্টকান্ত উঠে বসল, বলল, তবে? বিনা একটুখানি চুপ করে রইল। পরে বলল, ও যে ভালো লোক নয় এ আমি আগে থেকেই জানি। কে? ওই যে ওপাশের সুরেনটা, বদমাইশ লোক। একলা ছাদে গেছিলাম, অত এদিক ওদিক দেখিনি। ও এসে ওদিক থেকে কী সব বলতে লাগলো, ছুটে পালিয়ে এলাম তাই। বিনা একটুখানি থেমে আবার বলল, বলতে গেলে এখন অনেক কথা। ওই ছুরিটাই কি কম? ও তো বেরিয়ে এসেছে ওই লোকটার সঙ্গে। ছিনালি করে আবার সিঁদুর পরা হয়। কেষ্টকান্ত নিঃশব্দে খানিকক্ষণ তাকিয়ে রইল। পরে বলল, কিন্তু ওকে যে ভালো ছেলে বলেই জানি। ভালো সবাই, আমি শুধু মন্দ, এই তো? তা বেশ, আর যদি কোনোদিন কোনো কথা বলি তাহলে। হিংসা জর্জর দৃষ্টিতে তাকিয়ে কেষ্টকান্ত চুপ করে বসে রইল। মনে হলো আগুনের একটা শিখা তার নাড়িতে নাড়িতে পাক খেয়ে রিরি করে জ্বলছে। পরদিন প্রাতঃকালে উঠেই সকল কাজের আগে কেষ্টকান্ত বাইরে গেল। গম্ভীরভাবে ছোকরাটিকে ডেকে বলল, তোমাকে একটা কথা বলেছিলাম সুরেন ভায়া। সুরেন বলল, বেশ তো, বলুন না। গলা পরিষ্কার করে কেষ্টকান্ত বলল, 2-1 দিনের মধ্যে আমার ভাইপো এখানে আসছে। তার থাকবার মতন ঘর তো আর নেই। তা তুমি যদি ভায়া। বাড়ি ছেড়ে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বুদ্ধিমান ছেলে, বুঝতে পেরেছ দেখছি। সুরেন হেসে বলল, বুঝতে পেরেছি অনেক দিন আগেই। আপনি সেদিনও চেঁচিয়ে কি একটা কথা বলেছিলেন। সুরেন আবার হাসল, হেসে বলল, বেশ, তাই যাব। যদিও এত তাড়াতাড়ি না গেলে আপনি কিছুই করতে পারেন না। কালকেই যাবে কি ভায়া, না পরশু? সুরেন আবার হাসল, বলল, না, কাল নয়, ও বেলাই যাব। এরপর রাত্রিবাসও আর করব না। আমি সত্যিই একটু বুদ্ধিমান, বুঝলেন দাদা? কিছু মনে করো না ভায়া, নিতান্ত দায়ে পড়েই। মাথা হেঁট করে কেষ্টকান্ত ভিতরে গেল। যাবার সময় চিত্রা একবার বিনার সঙ্গে দেখা করতে চাইল, হলো না। হয়তো বলতো, ভাই, তোমার কুৎসিত জীবন সুন্দর হয়ে উঠুক এই কামনা করি। স্বামীটি হয়তো বলতো, দেবী, আপনার সতীত্বের পায়ে প্রণাম জানাচ্ছি। কিন্তু ওরা যখন চলে গেল বিনা তখন কোথায়? বিনা তখন ঘরের দরজা বন্ধ করে জানলার সম্মুখে চুল বাঁধতে বসেছে। কোলের কাছে খোলা একখানি আয়না। আয়নার ভিতরে তার মুখের পাশে আসন্ন সন্ধ্যার আকাশের এক টুকরো প্রতিফলিত হয়েছে। সে বিস্মিত হয়ে দেখল তার চোখের জল 2টি ধারায় গালের উপর দিয়ে নেমে এসেছে। কেন? ভদ্র 2টি নরনারীর নামে মিথ্যা দুর্নাম দিয়েছে, এ অশ্রু কি সেই কারণে? সুন্দর ও আদর্শ জীবনের প্রতি তার এই অস্বাভাবিক আক্রোশ কেন? জীবনে তার পরম প্রয়োজন কি? কি সে পায়নি? তার চোখের জল ধীরে ধীরে গড়িয়ে পড়ল আয়নার উপর। সে জলে আয়নার ভিতরের আকাশ হলো সিক্ত। এতক্ষণ শুনলেন প্রবোধ কুমার সান্যালের লেখা গল্প মর্ম কামনা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।